একটা ছোট্ট অনুরোধ। যদি এই কথাগুলো তোমার ভেতরে কোথাও হালকা একটা নাড়া দিয়ে যায়, তাহলে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ইচ্ছে হলে একটা লাইক করে দিও। আর যদি মনে হয় এই সিরিজটা আরও গভীরে যেতে পারে, তাহলে মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা তাড়াহুড়ো করব না। মানুষ কেন যা বলে তা করে না তুমি কি জানো? এটা হলো আচরণের এক অদৃশ্য ইঞ্জিন। আমরা আজ একটা অদ্ভুত কিন্তু খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করি। মানুষ কেন বলে এক জিনিস কিন্তু করে আরেক জিনিস? মানে মানে কেউ বলে আমি রাগ করিনি, কিন্তু তার কণ্ঠস্বর শক্ত, শরীর শক্ত, চোখের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে। কেউ বলে আমি তোমার জন্য খুশি, কিন্তু হাসিটা উড়ো মুখে পৌঁছয় না। তাহলে কি মানুষ মিথ্যে বলছে? সবসময় না। আর এখানেই শুরু হচ্ছে আসল বিষয়টা। আজ আমরা কথা বলবো মানুষের আচরণের ৩টে স্তর নিয়ে, যা বোঝা গেলে তুমি শুধু মানুষকে না, নিজের সিদ্ধান্তকেও নতুন চোখে দেখতে পারবে। প্রথম স্তর হল সচেতনতার গল্প। সচেতনতা গল্প মানে এটা হলো আমরা নিজের সম্পর্কে যে গল্পটা বলি, আমি শান্ত মানুষ, আমি যুক্তিবাদী, আমি কাউকে কেয়ার করি না। এই গল্পটাই আমরা বিশ্বাস করি, অন্যদেরও বলি। কিন্তু এই গল্পটাই পুরো সত্য নয়। বিখ্যাত মনোবিজ্ঞানী ড্যানিয়েল কানম্যান মানুষের মস্তিষ্ককে ২ ভাগে ব্যাখ্যা করেছিলেন, একটা দ্রুত আবেগপ্রবণ সিস্টেম আর একটা ধীর বিশ্লেষণী সিস্টেম। আমরা সাধারণত মনে করি আমরা দ্বিতীয়টা দিয়ে সিদ্ধান্ত নিই, কিন্তু বাস্তবে অধিকাংশ সিদ্ধান্ত প্রথম সিস্টেমটাই নিয়ে ফেলে। তারপর দ্বিতীয় সিস্টেম একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা বানায়। তার মানে আমরা আগে সিদ্ধান্ত নিয়ে পরে যুক্তি দিই? একদম। আবেগীয় প্রোগ্রামিং, যা তোমাকে বরবাদ করে ছাড়ে। আমাদের মস্তিষ্কে বহু বছরের অভিজ্ঞতা জমে থাকে, শৈশব, অপমান, প্রশংসা, ব্যর্থতা, সাফল্য, সব। এই অভিজ্ঞতাগুলো তৈরি করে অদৃশ্য ইমোশনাল স্ক্রিপ্ট। যখন কেউ তোমার কথা কেটে দেয়, তুমি হয়তো অতিরিক্ত রেগে যাও, কারণ বর্তমান ঘটনা নয়, পুরনো স্মৃতি সক্রিয় হয়েছে। এটাকে বলে ইমোশনাল ট্রিগারিং। নিউরোসায়েন্স বলছে, যখন কোনো আবেগ সক্রিয় হয় তখন প্রিফ্রন্টাল কর্টেক্স, যুক্তির অংশ, সাময়িকভাবে দুর্বল হয়ে যায়, আর অ্যামিগডালা, ভয় ও প্রতিরক্ষার অংশ, নিয়ন্ত্রণ নেয়। তাই বলে কি মানুষ তখন অযৌক্তিক হয়ে যায়? আংশিকভাবে হ্যাঁ, কিন্তু সে বুঝতেই পারে না সে অযৌক্তিক হচ্ছে। সামাজিক মুখোশ পরা আমাদের অভ্যাস। মানুষ সামাজিক প্রাণী, আমরা সুরক্ষা চাই, গ্রহণযোগ্যতা চাই। তাই আমরা প্রায়ই নিজের আবেগকে এডিট করি। এটাকে মনোবিজ্ঞানে বলা হয় ইমপ্রেশন ম্যানেজমেন্ট। সামাজিক মনোবিজ্ঞানী আরভিং গফম্যান বলেছিলেন, আমরা সবাই এক একটা মঞ্চে অভিনয় করি, কখনো কর্মক্ষেত্রে, কখনো পরিবারে, কখনো বন্ধুর সামনে। সমস্যা তখনই শুরু হয় যখন অভিনয় আর বাস্তব সত্তার মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এখন প্রশ্ন হল, যদি মানুষ নিজেই নিজের ভেতরের প্রোগ্রামিং পুরোপুরি না জানে, তাহলে আমরা কিভাবে বুঝব সে আসলে কি অনুভব করছে? এখানেই আসে প্যাটার্ন পর্যবেক্ষণ। একক আচরণ দেখতে যেও না, প্যাটার্ন দেখো, তাহলে সব পরিষ্কার লাগবে। একটা আচরণ কিছু প্রমাণ করে না, কিন্তু আচরণের ধারাবাহিকতা অনেক কিছু বলে। যেমন কেউ সবসময় গুরুত্বপূর্ণ আলোচনায় দেরি করে, কেউ প্রশ্ন করলে চোখ নামিয়ে ফেলে, কেউ প্রশংসা পেলে অস্বস্তিতে পড়ে। এগুলো এক একটা ক্লু, কিন্তু সিদ্ধান্তে ঝাঁপ দিলে ভুল হবে। ইতিহাসে একটা বিখ্যাত ভুলের কথা মনে করা যায়, ওথেলো, যে আবেগ দেখেছিল কিন্তু কারণ ভুল বুঝেছিল। আমাদেরও সেই ভুল করার প্রবণতা আছে। পরের বার যখন তুমি তীব্র আবেগ অনুভব করবে, ১. থামো। ২. আবেগটার নাম দাও, রাগ, লজ্জা, ভয়। ৩. শরীরের কোথায় টান লাগছে লক্ষ্য করো। এই ছোট্ট কাজটা প্রিফ্রন্টাল কোর্টেক্সকে আবার সক্রিয় করে, আবেগের দখল কমে। এটা ম্যাজিক নয়, এটা স্নায়ুবিজ্ঞানের বাস্তবতা। নৈতিক সতর্কতা খুব দরকার। এই জ্ঞান ব্যবহার করে কাউকে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু সেটা করলে সম্পর্ক ভেঙে যায়। মানুষকে বোঝা আর মানুষকে চালানো দুটো আলাদা জিনিস। তুমি যদি বোঝার জন্য শেখো, তাহলে সংযোগ তৈরি হবে। চালানোর জন্য শেখো, তাহলে অবিশ্বাস তৈরি হবে। আমরা প্রায়ই বলি আমি এমনই,
কিন্তু যদি আমি আসলে পুরনো আবেগের স্ক্রিপ্ট, সামাজিক মুখোশ আর দ্রুত সিদ্ধান্তের ফলাফল হয়, তাহলে আসল তুমি কে? পরের অংশে আমরা কথা বলবো কিভাবে এই লুকানো স্ক্রিপ্টগুলো পুনর্লিখন করা যায়। অদৃশ্য স্ক্রিপ্ট বদলানো যায় কি? আগের অংশে আমরা 3টে স্তর নিয়ে কথা বলেছিলাম: সচেতন গল্প, আবেগীয় প্রোগ্রামিং আর সামাজিক মুখোশ। এখন প্রশ্নটা আরও কঠিন। যদি এই আবেগীয় স্ক্রিপ্টগুলো আমাদের চালায়, তাহলে কি এগুলো বদলানো সম্ভব? মানে, মানুষ কি নিজেকে রিওয়ায়ার করতে পারে? পারে, কিন্তু ইচ্ছা শক্তি দিয়ে না, বোঝাপড়া দিয়ে। সচেতনতা যথেষ্ট নয়। আমরা প্রায়ই বলি, আমি জানি আমি ওভার রিয়্যাক্ট করি, কিন্তু জানা মানেই পরিবর্তন না। নিউরোসায়েন্স বলছে অভ্যাস হল নিউরাল সার্কিট, বারবার ব্যবহৃত পথ। মনোবিজ্ঞানী ডোনাল্ড হ্যাব একবার বলেছিলেন, নিউরনস দ্যাট ফায়ার টুগেদার ওয়ার টুগেদার। মানে, যে আবেগ আর যে প্রতিক্রিয়া একসাথে বারবার সক্রিয় হয়, তারা একসাথে শক্ত হয়ে যায়। তাই শুধু বললেই আমি আর রাগ করব না কাজ হবে না। আবেগ থামানো নয়, সম্পূর্ণ করা একটা আর্ট। একটা বড় ভুল আমরা করি, আমরা আবেগ থামাতে চাই। রাগ থামাও, কাঁদা থামাও, ভয় ভুলে যাও। কিন্তু স্নায়ুবিজ্ঞান বলছে অসম্পূর্ণ আবেগ শরীরের টেনশন হিসেবে থেকে যায়। যখন তুমি রাগ অনুভব করো কিন্তু প্রকাশ করতে পারো না, শরীরের মাংসপেশিতে সূক্ষ্ম সংকোচন জমে থাকে। এই জন্য অনেক সময় মানুষ বলে, আমি বুঝতেই পারিনি এত চাপ জমেছে। স্নায়ুবিজ্ঞানী জিল বোল্টি টেইলর ব্যাখ্যা করেছেন, একটা তীব্র আবেগের রাসায়নিক ঢেউ শরীরে প্রায় 90 সেকেন্ড স্থায়ী হয়। যদি তুমি সেই 90 সেকেন্ড প্রতিক্রিয়া না দিয়ে শুধু পর্যবেক্ষণ করো, তাহলে রাসায়নিক ঝড়টা নিজে থেকেই কমে যায়। মানে, আবেগের সাথে লড়াই না করে তাকে যেতে দেওয়া। ঠিক তাই, দমন রয়, পর্যবেক্ষণ। নতুন প্রতিক্রিয়া ইনস্টল করা একটা স্মার্ট অ্যাকশন। পুরনো সার্কিট দুর্বল করার একটাই উপায়, নতুন সার্কিট বানানো। ধরা যাক, তুমি সমালোচনা শুনলেই রেগে যাও। পরের বার সচেতনভাবে সিদ্ধান্ত নাও, রাগের আগে একটা প্রশ্ন করবে, তুমি কি একটু উদাহরণ দিতে পারবে? এই ছোট্ট আচরণগত পরিবর্তনটাই নতুন নিউরাল পাথ তৈরি করবে। প্রথমবার অস্বস্তি হবে, দ্বিতীয়বারও হবে, কিন্তু ধীরে ধীরে নতুন প্রতিক্রিয়া স্বাভাবিক হয়ে যাবে। এটাই নিউরোপ্লাস্টিসিটি। এখানে একটা সতর্কতা দরকার। মাইন্ড রিওয়ায়ারিং কোনো তাৎক্ষণিক মেরেকল না। ইউটিউব মোটিভেশনাল ভিডিওতে যেভাবে বলা হয়, আজ থেকেই বদলে যাও, বাস্তব জীবন সেভাবে কাজ করে না। পরিবর্তন ধীরে হয়, ছোট আচরণ দিয়ে হয়, আর ধারাবাহিকতায় হয়। সবচেয়ে গভীর বাধা হল পরিচয়। যদি তুমি নিজেকে বলো, আমি এমনই মানুষ, তাহলে তুমি অবচেতনভাবে সেই আচরণই পুনরাবৃত্তি করবে। মনোবিজ্ঞান বলছে, মানুষ নিজের পরিচয়ের সাথে মিল রেখে আচরণ করতে চায়। তাই আমি রাগী বলার বদলে বলতে পারো, আমি এমন একজন যে নিজের আবেগ নিয়ে কাজ করছে। এই সূক্ষ্ম ভাষাগত পরিবর্তনও আচরণে প্রভাব ফেলে। সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করলে অভূতপূর্ব ফল পাওয়া যায়। যখন তুমি বুঝতে পারবে অন্যের প্রতিক্রিয়া তার পুরনো স্ক্রিপ্ট থেকে আসছে, তখন তুমি ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেবে না। এতে সহানুভূতি বাড়ে, সংঘাত কমে। কিন্তু আবারও, বোঝা মানে সহ্য করা নয়। কেউ যদি ধারাবাহিকভাবে ক্ষতিকর আচরণ করে, সীমা টানা জরুরি। মনস্তত্ত্ব শেখা মানে নিজেকে দুর্বল করা নয়, বরং স্পষ্ট করা। আজ রাতেই একটা কাজ করো। 1. এমন একটা পরিস্থিতি ভাবো যেখানে তুমি অতিরিক্ত প্রতিক্রিয়া দিয়েছিলে। 2. আবেগটার নাম দাও। 3. শরীরের কোথায় টান ছিল মনে করো। 4. কল্পনা করো সেখানে যদি তুমি 90 সেকেন্ড চুপ থাকতে, কি হতো? এই অনুশীলন ভবিষ্যতের আচরণ বদলাতে শুরু করবে। আমরা প্রায়ই ভাবি পরিবর্তন মানে বড় সিদ্ধান্ত, কিন্তু যদি পরিবর্তন মানে 90 সেকেন্ডের ধৈর্য, একটা ভিন্ন বাক্য, একটা ছোট নতুন প্রতিক্রিয়া হয়, তাহলে কি আমাদের জীবন ড্রামাটিক্যালি বদলে যেতে পারে? চিৎকার ছাড়া, ঘোষণা ছাড়া, শুধু ধীরে ধীরে। পরের অংশে আমরা দেখব কিভাবে সম্পর্কের ভেতরে অদৃশ্য ক্ষমতার খেলা কাজ করে। সম্পর্কের অদৃশ্য ক্ষমতার খেলা, কে আসলে নিয়ন্ত্রণে?
আমরা প্রায়ই ভাবি সম্পর্ক মানে ভালোবাসা, বন্ধুত্ব, সহযোগিতা। কিন্তু একটা প্রশ্ন করি, কেন একই সম্পর্কের মধ্যে কখনো তুমি শক্তিশালী অনুভব করো, আবার কখনো অদ্ভুতভাবে ছোট? মানে ক্ষমতার ভারসাম্য বদলে যায়? ঠিক তাই। আর এই ক্ষমতা সবসময় চিৎকার করে আসে না, এটা আসে নীরবে। আজ আমরা কথা বলবো সম্পর্কের ভেতরের মাইক্রো পাওয়ার নিয়ে। ক্ষমতা মানে শুধু কর্তৃত্ব নয়, ক্ষমতা মানে কে বেশি টাকা উপার্জন করে তাও নয়, কে বেশি জোরে কথা বলে তাও নয়। মনোবিজ্ঞান বলছে ক্ষমতা মানে কে আবেগীয় পরিবেশ নিয়ন্ত্রণ করছে। যদি কারো রাগে সবাই চুপ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি আবেগীয় ক্ষমতা ধরে রেখেছে। যদি কারো নীরবতা ঘরটাকে ভারী করে তোলে, তাহলেও সে প্রভাব বিস্তার করছে। অ্যাটাচমেন্ট প্যাটার্ন, শিকড়টা কোথায়? সম্পর্কের ক্ষমতার খেলা অনেক সময় শৈশবে সংযুক্তির ধরন থেকে আসে। মনোবিজ্ঞানী জন বোলবি ও পরে মেরি এইনসওয়ার্থ দেখিয়েছিলেন, শৈশবে নিরাপদ সংযুক্তি না থাকলে বড় হয়ে মানুষ সম্পর্কের মধ্যে দুইভাবে প্রতিক্রিয়া দেয়: অতিরিক্ত আঁকড়ে ধরা অথবা অতিরিক্ত দূরে থাকা। তাই কেউ সামান্য দেরি করলে অতিরিক্ত উদ্বিগ্ন হয়, আর কেউ ঘনিষ্ঠতা বাড়লেই অস্বস্তি বোধ করে। একদম। এই দুটো প্যাটার্ন যখন একসাথে আসে, একজন তাড়া করে আর একজন দূরে সরে যায়। এভাবেই ক্ষমতার ভারসাম্য তৈরি হয়। পারসুয়ার ডিস্ট্যান্সের সাইকেল। এটা একটা চক্র। একজন বলে, তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ না। অন্যজন ভাবে, আমাকে চাপ দেওয়া হচ্ছে। প্রথমজন আরও জোরে কাছে আসতে চায়, দ্বিতীয়জন আরও দূরে সরে যায়। দুজনেই ভাবে, আমি শুধু নিজেকে বাজাচ্ছি, কিন্তু বাস্তবে দুজনেই একই নাচের অংশ। নীরব নিয়ন্ত্রণের কৌশল। সব ক্ষমতা প্রকাশ্য নয়, কিছু নিয়ন্ত্রণ খুব সূক্ষ্ম, যেমন গিল্ট ব্যবহার করা, সাইলেন্ট ট্রিটমেন্ট, অস্পষ্ট প্রতিশ্রুতি, ভালোবাসা শর্ত সাপেক্ষ করা। এই আচরণগুলো অনেক সময় ইচ্ছাকৃত না, বরং শেখা প্যাটার্ন, কিন্তু ফলাফল একই। একজন মানিয়ে যায়, আরেকজন অদৃশ্য নিয়ন্ত্রণ ধরে রাখে। আবেগীয় মানচিত্র আঁকা বন্ধ করতে হবে। পরের বার সম্পর্কের মধ্যে টান অনুভব করলে ১. নিজেকে জিজ্ঞেস করো, আমি এখন কাছে আসছি না দূরে সরে যাচ্ছি? ২. অন্যজন কি করছে? ৩. আমরা কি একই চক্রে ঘুরছি? এই মানচিত্র দেখা মাত্রই চক্র ভাঙার সম্ভাবনা তৈরি হয়। সীমা টানা মানে দেয়াল তোলা নয়। অনেকেই ভাবে সীমা মানে সম্পর্ক নষ্ট করা, কিন্তু সীমা হল স্পষ্টতা। মনোবিজ্ঞানী ব্রেনে ব্রন বলেছিলেন, ক্লিয়ার ইজ কাইন্ড। অস্পষ্ট ভালোবাসা মানুষকে বিভ্রান্ত করে, স্পষ্ট সীমা মানুষকে নিরাপত্তা দেয়। এই জ্ঞান দিয়ে তুমি বুঝতে পারবে কিভাবে মানুষ অজান্তেই প্রভাব ফেলে, কিন্তু এটাকে অস্ত্র বানালে সম্পর্ক ভেঙে যাবে। বোঝার উদ্দেশ্য হওয়া উচিত ক্ষমতা দখল নয়, ক্ষমতা ভাগ করা। আমরা প্রায়ই ভাবি, আমি কেন সবসময় এমন সম্পর্কেই জড়াই? সম্ভবত তুমি মানুষ বেছে নিচ্ছ না, তোমার পুরনো স্ক্রিপ্ট মানুষ বেছে নিচ্ছে। যদি স্ক্রিপ্ট বদলাও, তাহলে কি সম্পর্ক বদলাবে? পরের অংশে আমরা দেখব কিভাবে সচেতন যোগাযোগ দিয়ে এই ক্ষমতার চক্র ভাঙা যায়। সচেতন যোগাযোগের কাঠামো, কথার নিচে যে কথা থাকে। আমরা দেখলাম সম্পর্কের মধ্যে অদৃশ্য ক্ষমতার খেলা কিভাবে কাজ করে। এখন প্রশ্ন হল, এই চক্র ভাঙব কিভাবে? চিৎকার করে নয়, চুপ করে নয়, বরং সচেতন কাঠামো দিয়ে। মানুষ সাধারণত শুনে উত্তর দেওয়ার জন্য, বোঝার জন্য নয়। যোগাযোগ বিশেষজ্ঞ মার্শাল রোজেনবার্গ নন ভায়োলেন্ট কমিউনিকেশনে বলেছিলেন, সমস্যা প্রায়ই শব্দে নয়, শব্দের পেছনের অপূর্ণ প্রয়োজনে। ধরা যাক কেউ বলছে, তুমি কখনোই আমাকে সময় দাও না। এটা অভিযোগ নয়, এটা সম্ভবত সংযোগের চাহিদা। তাহলে সরাসরি যুক্তি দিলে ভুল হবে? বেশিরভাগ সময়ই হ্যাঁ। 4 ধাপের সচেতন ফ্রেমওয়ার্ক। এখন আমরা একটা কাঠামো দেখি, সহজ কিন্তু গভীর। ধাপ 1, পর্যবেক্ষণ। ঘটনাটা বলো, ব্যাখ্যা ছাড়া। গত 3 দিন আমরা একসাথে ডিনার করিনি। ধাপ 2, অনুভূতি। অভিযোগ নয়, আবেগের নাম। আমি একটু দূরে সরে যাচ্ছি বলে অনুভব করছি। ধাপ 3, প্রয়োজন। আবেগের পেছনের আসল চাহিদা। আমার নিয়মিত সংযোগ দরকার। ধাপ 4, অনুরোধ। স্পষ্ট, বাস্তবসম্মত।
এই সপ্তাহে একটা সন্ধে আমরা একসাথে কাটাতে পারি? এই কাঠামোতে দোষারোপ কমে, প্রতিরক্ষা কমে, সংলাপ শুরু হয়। কিন্তু বনাম এবং খুব শক্তিশালী শব্দ, ভাষা শক্তিশালী। আমি তোমার কথা বুঝি, কিন্তু এই কিন্তু পুরো কথাটাকে বাতিল করে দেয়। এর বদলে আমি তোমার কথা বুঝি এবং আমি আরেকটা দিক যোগ করতে চাই। এই ছোট্ট পরিবর্তন স্নায়ুতন্ত্রকে নিরাপদ রাখে, প্রতিরক্ষামূলক মোড কমায়। আবেগ নিয়ন্ত্রণের গোপন কৌশল সম্পর্কে নিউরোসায়েন্টিস্ট ড্যানিয়েল সিগাল একটি ধারণা দিয়েছিলেন, নেম ইট টু টেম ইট। যখন তুমি আবেগটার নাম দাও তখন মস্তিষ্কের যুক্তির অংশ সক্রিয় হয়। তাই উত্তপ্ত আলোচনায় বলতে পারো, আমি এখন রেগে যাচ্ছি, একটু থামি। এটা দুর্বলতা নয়, এটা পরিণত শক্তি। কঠিন পরিস্থিতিতে 3টে বাক্য আশ্চর্য কাজ করে। 1, আমি তোমার দৃষ্টিভঙ্গি বুঝতে চাই। 2, আমি কি কিছু মিস করছি? 3, আমরা দুজনেই কি একই জিনিস চাই, শুধু পদ্ধতিটা আলাদা? এই বাক্যগুলো ক্ষমতার খেলা থামিয়ে সহযোগিতার দরজা খোলে। সচেতন যোগাযোগ মানে সব সহ্য করা নয়। যদি কেউ ধারাবাহিকভাবে অপমান করে, তাহলে কাঠামো বদলানোর আগে পরিবেশ বদলানো দরকার। সহানুভূতি একতরফা হলে সেটা আত্মবিসর্জন হয়ে যায়। আজকের জন্য একটা ছোট কাজ। কোনো চলমান দ্বন্দ্ব ভাবো। এখন 4 ধাপের কাঠামো ব্যবহার করে একটা নতুন বাক্য বানাও। খেয়াল করো, ভাষা বদলালে ভেতরের অনুভূতিও কি বদলাচ্ছে কিনা। আমরা প্রায়ই ভাবি ভালো যোগাযোগ মানে সঠিক শব্দ খোঁজা, কিন্তু যদি ভালো যোগাযোগ মানে নিজের আবেগের দায়িত্ব নেওয়া হয়, যদি আমরা অভিযোগের বদলে প্রয়োজন বলতে শিখি, তাহলে কি সম্পর্কের ক্ষমতার খেলা ধীরে ধীরে ভেঙে পড়বে? পরের অংশে আমরা দেখব প্রভাব বিস্তার আর প্রভাবিত হওয়ার সূক্ষ্ম পার্থক্য কোথায়।